প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। দর্শক, ছোটবেলা থেকেই একটি ব্যাপার নিয়ে কিন্তু আমরা অভিভাবকদের কাছে প্রায় বকা খেতাম, তা হচ্ছে অতিরিক্ত ঘুম। অথচ বয়স বাড়ার সাথে সাথে এটি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে একটি সমস্যা। নির্দিষ্ট সময় ঘুম আসে না বা ঘুমের পরিমাণটি কমে যায়, শুরু হয় বিভিন্ন ধরনের সমস্যা। বর্তমানে বলা হয় বিশ্বে প্রায় 50 মিলিয়ন মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন। আর এ নিয়ে এখন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ঘুম দিবস। ঘুম কি কোনো ধরনের রোগ তৈরি করতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আজকে এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার দেওয়ান আজমল, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। আমাদের সাথে আরও আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, যিনি কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন হিসেবে বর্তমানে আছেন ইয়ামাগাতা হাসপাতালে। আসসালামু আলাইকুম। আমরা কথা বলতে যাচ্ছি ঘুম নিয়ে। ঘুম যে একটি রোগও হতে পারে, এই বিষয়টি কিন্তু এখন আমাদের দর্শকের কাছে অপরিচিত। অথচ বলা হয় যে এই রোগে আক্রান্ত হচ্ছে বিশ্বে প্রায় 50 থেকে 70 মিলিয়ন মানুষ। এটি একটি ইউরোপিয়ান বা আমেরিকান কথা, কিন্তু আমাদের দেশে কথাটি কীরকম, সেই বিষয়টি নিয়ে প্রথমে একটু আপনার কাছে জানতে চাই ডক্টর দেওয়ান আজমল। জি, ধন্যবাদ। আসলে ঘুম ইটস এ ব্লেসিংস ফ্রম দ্য অলমাইটি। একটা নিদ্রাহীনতা একজন মানুষকে কতটা কষ্ট দিতে পারে সেটা আমরা ফিল করি যখন আগের রাত্রে আমাদের পরিপূর্ণ মাত্রায় ঘুম না হয়। সকাল থেকেই মনটা একটু অস্থির থাকে, মেজাজটা খিটপিটে থাকে, ঘর থেকে বের হওয়ার আগেই একটা অশান্তি শুরু হওয়ার সম্ভাবনা থাকে, কর্মক্ষেত্রে গিয়ে কাজে মনোনিবেশ করা যায় না, সহকর্মীদের সাথে কিচিমিচি শুরু হয়ে যায় এবং সারাটা দিন একটা ডাল মাডি ডে বলতে পারেন যে আমরা ফেস করি। সো এই জন্য পরিপূর্ণ মাত্রার একটা পূর্বরাত্রের ঘুম একজন কর্মক্ষম ব্যক্তির জন্য আমি মনে করি এটা ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ। এটার কোনো বিকল্প নেই। এবং এটা যদি আমরা যখন এর থেকে ব্যত্যয় হই, আমরা কম বেশি সবাই এটা থেকে সাফার করি। আর ঘুম রিলেটেড যে ডিজিজগুলোর কথা বললেন তার মধ্যে আমরা যেটা আপনি বলেন যে ছোটোবেলা থেকে আমরা যে দেখে আসছি যে অতিমাত্রায় ঘুম, কিন্তু ঘুমের মধ্যে নাক ডাকাটা একটা বড় সমস্যা হিসেবে আমরা শুনেছি বা আমরা দেখেছি বা আমরা শুনেছি যে অমুক দাদা নানা চাচা মামারা কেউ এরকম নাক ডাকেন যে পাশের ঘর থেকেও শোনা যায়, ভয়াবহ নাক ডাকেন এবং বাচ্চাদের ভয় পাওয়ার মতো নাক ডাকেন। এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই ঘুমের সাথে রিলেটেড। সো আমরা বাংলাদেশে যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছি, আমরা 2000 সাল বা তার পরবর্তী থেকে এই সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছি এবং এটা চিকিৎসা নিয়েও আমরা কথাবার্তা বলছি। বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, স্পেশালি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্লিপ রিলেটেড ব্রিদিং ডিসঅর্ডার্স, এগুলো নিয়ে অনেক সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে। বিভিন্ন প্রোগ্রামে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশন অনেক প্রোগ্রামে আমরা কাজ করছি, কথা বলছি। সেই জন্য আমি মনে করছি যে আজকের প্রোগ্রামটা আমাদের দর্শকদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সহযোগী অনুষ্ঠান হবে, যে চিকিৎসা বিজ্ঞানের নতুন একটা অধ্যায়কে জানা এবং এই ব্যাপারে সচেতন হওয়া। অবশ্যই সেই সচেতনতার আলোকেই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান। ডক্টর আব্দুল্লাহ মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই, ঘুম সমস্যা যেহেতু বলাই হচ্ছে, সমস্যাগুলো কি কি ধরনের সমস্যা হতে পারে? আপনারা জানেন আমাদের দৈহিক এবং মানসিক সুস্থতার জন্য ঘুম একটি অপরিহার্য বিষয়। ঘুমের ফলে আমাদের ব্রেইন ফাংশনটা খুব স্মুথ থাকে, আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে এবং ঘুমের অভাবে আমাদের শ্বাসতন্ত্রের যেই কার্যকলাপ আছে সেটা বিশ্রামের অভাবে সেটা বাধাগ্রস্ত হয় এবং ঘুমের অভাবে আমাদের মেন্টাল ফাংশন যেটা বলি আমরা সেটাও ডিস্টার্ব হয়, বাধাগ্রস্ত হচ্ছে। এবং দীর্ঘমেয়াদী কিছু রোগ ঘুমের অভাবের কারণে হয়, যেমন আমাদের হৃদযন্ত্রের জন্য যেমন হাই ব্লাড প্রেশার এবং আমাদের মেটাবলিজমের সমস্যা হয়ে ডায়াবেটিস সহ এবং ভবিষ্যতে স্ট্রোক ধরনের রোগও এই ঘুমের অভাবে হয়ে থাকে। আচ্ছা, আপনি যে রোগগুলোর কথা বললেন, যেমন ডায়াবেটিসের কথা বললেন, উচ্চ রক্তচাপের কথা বললেন, এই রোগগুলো তো আমাদের দেশে অত্যাধিক বেশি এবং সারা বিশ্বে অত্যাধিক বেশি। তো এইগুলোর সাথে সরাসরি কি ঘুমের যে সম্পর্কের কথা বলছেন, আমি সেখান থেকে একটু জানতে চাই যে সাধারণত আমরা ফুসফুস নিয়ে যেহেতু কথা বলতে চাই, সেই ফুসফুসে কি ধরনের রোগগুলো সাধারণত এই ঘুমের কারণে হতে পারে বা ঘুমের অভাবে হতে পারে? ঘুমের অভাবে আমাদের যে ফুসফুসের যে শ্বাসতন্ত্রের যেই কার্যকলাপগুলো আছে সেগুলো কিছুটা ব্যাঘাত ঘটে এবং
এর কারণে বাতাসের যে আদান প্রদান হয় সেটাতে ব্যাঘাত ঘটে, আমাদের দেহের অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে এই কারণে, এবং এর ফলে কিছু শ্বাসকষ্টজনিত যে উপসর্গগুলো আছে সেগুলো দেখা দেয়। এটাকে আমরা নর্মালি একটা টার্ম ইউজ করি যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এ ধরনের একটা ডিজিজ আছে যেটাতে আমাদের ফুসফুসে বাতাস ঢোকার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। আচ্ছা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই ব্যাপারটি নিয়ে ইদানিং আমরা শুনছি, অথচ আপনি ডক্টর দেওয়ান আজমল বলছিলেন যে এই রোগটি বা এই সমস্যাটি কিন্তু আমরা দেখে আসছি অনেক বছর ধরে। আমরা দেখেছি এবং ভেবেছি যে এটি একটি সাধারণ ব্যাপার, যে বয়স্ক মানুষ বা একটু যাদের ওজন বেশি তারা ঘুমাতে গেলে নাক ডাকবেই। অথচ ইদানিং বলা হচ্ছে যে না, এই নাক ডাকার পিছনে রোগ রয়েছে এবং রোগের ক্ষেত্রে রোগের চিকিৎসা রয়েছে। সেই ব্যাপারটি একটু জানতে চাই যে কি কারণে এই রোগগুলো হয়। ধন্যবাদ। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা যেটা আপনার নাক ডাকা হিসেবে আমরা বলি, সেক্ষেত্রে যে ঘটনাটা হয়, যারা একটু ওবেস বা মরবিড ওবেস অথবা শর্ট নেক, শর্ট স্টেচার পিপল, তারা যখন ঘুমিয়ে পড়ে তখন শ্বাসনালীর বা বাতাসের আদান প্রদানের যে পথটা রয়েছে সেটা আপনার ফ্যারিংস, ওরোফ্যারিংস, নাজোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস এবং টান, জিহ্বা, এই অঙ্গগুলো দিয়ে তখন শ্বাসনালীর উপর একটা চাপ তৈরি হয় এবং কখনো কখনো এমন হয় যে পুরোপুরি শ্বাসনালীটাই বন্ধই হয়ে যায়। তো আমাদের কাছে অনেক সময় রুগীরা আসে যে স্যার ঘুমের থেকে আমরা বারে বারে জেগে যাই। তো জেগে যাওয়ার ঘটনাটা তখনই ঘটে যখন পুরোপুরি শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা অ্যাপনিয়া বলি, এবং যখন এটা 10 সেকেন্ডের বেশি পারসিস্ট করে এবং স্যাচুরেশনে ফল করে যায়। বিভিন্নভাবে এগুলোকে সংজ্ঞায়িত করা যায়। তো এইভাবে যখন শ্বাসনালী বন্ধ হয়ে যায় তখন রুগী জেগে ওঠে। সো যখন কোনো পেশেন্ট আমাদের কমপ্লেন করে যে স্যার আমার রাত্রিবেলা ঘুমের মধ্যে আমি বারে বারে জেগে যাই, তখন আমরা বুঝতে পারি যে তার এই সমস্যাটা হচ্ছে বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে উনি আক্রান্ত। আর সেই ক্ষেত্রে আমরা এটা নির্ণয়ের জন্য পলিসোমনোগ্রাফি বলে একটা পরীক্ষা আছে। পলিসোমনোগ্রাফি করে আপনি একদম কনফার্ম করে দিতে পারবেন যে ওনার স্লিপ অ্যাপনিয়া আছে কি না, বা সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার কোন স্টেজে আছে, বা ওনার অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া ইন্ডেক্সের মাত্রা কত, এবং সেই অনুযায়ী ওনাকে টাইট্রেশন করে আপনি চিকিৎসা নির্ধারণ করে দিতে পারেন। যেটা আমাদের বাংলাদেশে এখন অলমোস্ট সমস্ত মানে বিশেষজ্ঞ ঢাকার ভিত্তিক যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে, তো আমাদের সাথে সাথে নাক কান গলার চিকিৎসকরাও এটা ব্যাপারে এগিয়ে এসছেন। এটা এখন খুব জটিল বিষয় নয়। এই সমস্যাগুলোকে সমাধান, নির্ণয় এবং সমাধান আগের চেয়ে অনেকখানি সম্ভব হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা একটি ধারণা তো পেয়ে গেলাম যে এই কারণে শ্বাসকষ্ট রোগ হচ্ছে বা ঘুমের অভাবে শ্বাসকষ্ট রোগ হচ্ছে। কিছু উপসর্গের কথা শুনছিলাম, ডক্টর দেওয়ান আজমল বলছিলেন। তো ডক্টর আব্দুল্লাহ মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই, ঘুমের মধ্যে নিঃশ্বাসটি বন্ধ হয়ে যায়, অথচ যে রোগী সে কিন্তু বলতে পারছে না, বলতে হলে তাকে তার যে সঙ্গী আছে তার মাধ্যমে জানতে হয়। তো কি কি ধরন দেখা যায় যার মাধ্যমে একজন রোগী আসবে চিকিৎসকের কাছে যে না তার এই রোগটি হতে পারে, বা কি কি উপসর্গ সাধারণত এই ক্ষেত্রে দেখা যায়? জি, আপনি ঠিকই বলেছেন। প্রত্যেকটি রোগেরই কিছু কিছু উপসর্গ থাকে। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই রোগটির ক্ষেত্রে নর্মালি যিনি পেশেন্ট তার পার্টনার পেশেন্টের উপসর্গগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। যে রোগী রাতের বেলা খুব জোরে জোরে শব্দ করে ওঠে এবং অনেক সময় শব্দ করতে করতে ঘুম ভেঙে উঠে যায়, এবং কিছু সময় উনি বসে থাকে, এরপর আবার নিজে নিজেই শুয়ে পড়ে। অনেক সময় রাতের ঘুমের মধ্যে বাথরুমে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এবং রোগী আমাদের কাছে যেসব কমপ্লেন নিয়ে আসে, বিশেষ করে যে পরদিন সকালবেলা অনেক প্রচণ্ড পরিমাণ ঘুম ঘুম ভাব থাকে, মাথা ধরে থাকে, অফিসে যাওয়ার পরে কাজে কনসেন্ট্রেশন করতে পারে না, মেজাজ খিটখিটে থাকে, এবং রোগী মনে করে যে আমার সারা রাত আমার খুব ভালো ঘুম হয়েছে, তারপরেও আমার সারাদিন এত খারাপ যাচ্ছে কেন, এ ধরনের কিছু উপসর্গ নিয়ে আসে। এছাড়া আমরা যদি অনেক সময় আমরা বাসায় কিছু অক্সিজেন মাপার যন্ত্র রাখি, অনেক সময় রোগীর পার্টনার তিনি এসে বলেন যে আমি অক্সিজেন চেক করেছি, অক্সিজেনও কমে যাওয়ার মাত্রা আমি দেখেছি। এ ধরনের উপসর্গ নিয়েই রোগীরা আমাদের কাছে আসে। জি, ধন্যবাদ। তো একটি রোগের কথা শুনলাম, তো স্লিপ রিলেটেড বা ঘুম রিলেটেড আরও কিছু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, সে ব্যাপারে একটু জানতে চাই। আর কি কি সমস্যা হতে পারে? যখন বেসিক্যালি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে যখন কেউ আক্রান্ত হয়, তখন কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে এটার একটা বড় ধরনের প্রভাব পড়ে। তো আমরা স্টাডিগুলোতে যেরকম দেখি যে ধরেন প্রায় যাদের স্ট্রোক হয়
প্রায় 85% পেশেন্টের যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তাদের একটা স্ট্রোক হওয়ার প্রবণতা থাকে। আচ্ছা, প্রায় যাদের দোজ হু আর সাফারিং ফ্রম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তাদের ব্লাড প্রেশার, উচ্চমাত্রার ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং সেটা থেকে ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। যারা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে সাফার করছে তাদের আপনার হার্টের নাড়ির গতি যে ইরেগুলারিটি বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা হওয়ার সম্ভাবনা দেখা যায়। এই সাথে আপনার অন্যান্য ডিজিজ যেমন রেনাল ডিজিজ বলেন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, প্রত্যেকটা সিস্টেমের উপরে এটার একটা প্রভাব রয়ে গেছে। এই জন্য যদি আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে আপনি বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা সুরক্ষা হিসেবে এটা কাজ করবে এবং এই ডিজিজগুলো আমরা বললাম যে স্ট্রোক বা আইএসডি, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, রেনাল ইম্পেয়ারমেন্ট, এই প্রত্যেকটা ডিজিজকে আপনি অনেকখানি রুগীদেরকে রোগমুক্ত রাখা যাবে। জি, ধন্যবাদ ডক্টর মাসুদ। আপনার কাছে একটু জানতে চাই, আমরা অ্যাজমা রোগের কথা খুব শুনি যে এটি শ্বাসকষ্টের রোগ একটি এবং শ্বাসতন্ত্রের সবচেয়ে বড় রোগগুলোর মধ্যে একটি অন্যতম, অথচ এই ধরনের যারা রোগী রয়েছে তারাও কিন্তু বলে যে রাতের বেলা তাদের শ্বাসকষ্ট বেড়ে গেছে বা রাতের বেলা উপসর্গ বেড়ে গেছে। এইটার সাথে কি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সম্পর্ক রয়েছে নাকি এগুলি আলাদা বিষয়? অ্যাজমা একটি রোগ যার নিজস্ব কিছু উপসর্গ তো অবশ্যই আছে। বিশেষ করে অ্যাজমা রোগীদের রাতের বেলা সিমটমগুলো বেশি দেখা দেয়। অতিরিক্ত ঠান্ডায়, অতিরিক্ত গরমে এই রাতের বেলা এই সিমটমগুলো বেশি দেখা দেয়। হ্যাঁ, ঘুমের সাথেও কিছুটা রিলেটেড তো অবশ্যই আছে। আমরা যখন ঘুমাই, আমরা যে বিছানাটাতে ঘুমাই, অ্যাজমার কিছু প্রভোকেটিং ফ্যাক্টর আছে যেমন অ্যালার্জেন এবং বাসায় জমে থাকা ধুলোবালু, এবং আমাদের বিছানার আশেপাশে কিন্তু এবং বিছানার মধ্যে এই ধুলোবালুগুলো জমে থাকে এবং আমরা যখন ঘুমাই তখন এই ধুলোবালিগুলো বা এই অ্যালার্জেনগুলো খুব প্রভোকেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে রাতের বেলা এই সিমটমগুলো অ্যাগ্রাভেট করার সুযোগ থাকে। আচ্ছা, তাহলে অ্যাজমার রোগের ক্ষেত্রে যদি এই ধরনের উপসর্গ হয় সেটি আলাদা বিষয়। আবার আরেকটি রোগের কথা ডক্টর দেবনাজ মাল আপনার কাছে একটু জানতে চাই। আমরা সিওপিডি রোগ নিয়ে ইদানিং খুব বেশি কথা বলছি এবং বলছি যে এটি ফুসফুসের সবচেয়ে মারাত্মক রোগ যেটির কারণে মৃত্যু সবচেয়ে বেশি হয়। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে বলা হয় যে তাদের রাতের বেলা অক্সিজেন কমে যাচ্ছে। তো এই রোগটি কি আলাদা বা এর সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা একটু জানতে চাই। ধন্যবাদ। এন্ড স্টেজ সিওপিডি বা সিওপিডি স্টেজ 4 যারা আক্রান্ত আছেন বা ভুগছেন তাদের চিকিৎসার জন্য আমরা সাধারণ যে ইনহেলার বা ট্যাবলেট এগুলোর সাথে আমরা লং টার্ম অক্সিজেন থেরাপি নামে একটা চিকিৎসা দিই, যে রুগী 1 লিটার বা 2 লিটার করে অক্সিজেন প্রতিদিন 16 ঘন্টা, 18 ঘন্টা বা 20 ঘন্টা ইউজ করবেন, ইনক্লুডিং স্লিপ। সো রাত্রেবেলা ঘুমের মধ্যে যখন সিওপিডির পেশেন্টদের এই এলটিউটিটা থাকে তখন তাদের ঘুমটাও পারফেক্ট হয় এবং ডিজিজ প্রোগ্রেশনটাকেও আমরা হল্ট করতে পারি। সো সিওপিডি রোগীদের ক্ষেত্রে অবশ্যই পরিপূর্ণ চিকিৎসার সাথে যদি আমরা এলটিউটিটা এনশিওর করতে পারি সেক্ষেত্রে তার রোগটাকে যেন আমরা প্রতিরোধ করতে পারবো, সেই সাথে অক্সিজেনের ফ্লো ভালো হওয়ার কারণে তার ঘুমের মাত্রাটাও পরিমিত হবে এবং এটাও তাকে সুস্থতার দিকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন আমাদের কি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা হচ্ছে ঘুম ও শ্বাসকষ্টের রোগ এই বিষয় নিয়ে। ডাক্তার আব্দুল্লাহ মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই, আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে অনেক কথা শুনলাম যে এই কারণে এই রোগটি হয়, এর বাইরে কি আর কিছু রোগ রয়েছে যেটার কারণে এরকম ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছাড়াও আরও একটি ডিজিজ রয়েছে যেটা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া আমরা বলে থাকি। আমরা জানি যে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক একইভাবে আমাদের শ্বাসতন্ত্র আমাদের ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন আমাদের ব্রেইন ঠিকমতো সিগন্যাল পাঠাতে না পারে তখন আমাদের এই শ্বাসতন্ত্রের প্রক্রিয়া বা কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়। বিশেষ করে ঘুমের মধ্যে যখন এই সমস্যাটা তৈরি হয় সেটাকে আমরা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বলি। সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া রোগটির ক্ষেত্রে আমাদের ফুসফুসের কোনো সমস্যা থাকে না বেসিক্যালি। এটা আমাদের ব্রেন থেকে যেই সিগন্যালটা আসে সেই সিগন্যালটা ব্যাহত হয়। এটা অন্যান্য কিছু রোগের কারণে, যেমন আমাদের হার্ট ডিজিজ যাদের থাকে, বিশেষ করে হার্ট ফেলিওরের পেশেন্ট, এবং একই সাথে নিউরোলজিক্যাল কিছু ডিজিজ আছে, স্ট্রোকের পেশেন্ট, জিবিএস, মোটর নিউরন ডিজিজ, আরও অনেকগুলো ডিজিজ আছে যার কারণে, এবং একই সাথে কিছু মেডিসিন যেমন আমরা মরফিন, ওপিওয়েড টাইপের যেসব মেডিসিন আমরা ইউজ করে থাকি, এবং
অ্যান্টিকনভালসেন্ট অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ যারা ইউজ করে তাদের ক্ষেত্রে এই ব্রেন থেকে যে সিগন্যালটা আসার কথা সেই সিগন্যালটা আসাটা ব্যাহত হয় এবং এ ধরনের সিমটমগুলো তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কথা শুনছি, এটার সাথে পার্থক্যটা বলছেন যে ব্রেনের একটা পার্থক্য রয়েছে, তো রোগী কিভাবে বুঝতে পারবে যে দুটি আলাদা বিষয়, এরকম কি কোনো ব্যাপার রয়েছে কিনা? দুটি আলাদা বিষয়ে রোগী, ওই যে আমি একটা কথা বললাম যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টের সমস্যাটা হবেই হচ্ছে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে। এইসব পেশেন্ট নর্মালি কিছুটা ওবেজ মানে অতিরিক্ত ওজনের কারণে এই সমস্যাটা তৈরি হয়। আর সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া যেটা, তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকবে, যে ডিজিজগুলো আমি একটু আগেই বলেছি। এভাবেই আসলে পার্থক্যটা আলাদা করা যায়। ধন্যবাদ। ডক্টর দেওয়ান আজমল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা বারবার বলছি যে রাতের বেলা শ্বাসকষ্ট হয়, এই ক্ষেত্রে কিভাবে বুঝতে পারবে যে তার রাতের বেলায় শ্বাসকষ্টটা হচ্ছে, বা এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্লিপ রিলেটেড সমস্যা? ধন্যবাদ। আমরা চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসকরা সবসময় ইতিহাস বা হিস্ট্রির উপরে খুব গুরুত্ব দিয়ে থাকি। একটা পেশেন্ট যখন আসে তখন আমরা তার সাথে 2-4টা কথা বলি, কিন্তু একটা ধারণায় চলে যায় যে উনি কোন ধরনের রোগে ভুগছেন। সো যখন নাকি স্লিপ ডিসঅর্ডার এবং শ্বাসকষ্ট দুইটা একই সাথে হবে এমন রোগী যখন আসে, তখন কিছু প্রশ্ন করে আমরা তাকে আলাদা করে ফেলতে পারি। যেমন শ্বাসঘটিত রোগগুলো তো তার ন্যাচারাল একটা হিস্ট্রি থাকে, যে কফ কাশি শ্বাসকষ্ট হয়, সিজনাল আপস অ্যান্ড ডাউনস হয়, কেউ যদি স্মোকার হয় সাথে এই সমস্যাগুলো থাকে, তখন আমরা তাকে সিওপিডি লাইনে নিয়ে যাই। সেক্ষেত্রে আমরা বুকের এক্সরে বা স্পাইরোমেট্রি রিভার্সিবিলিটি অথবা আপনার কমপ্লিট লাং ফাংশন টেস্ট, সিটি স্ক্যান টেস্ট, এগুলো দিয়ে আমরা পেশেন্টকে আলাদা করে ফেলি। আর যখন নাকি এই গ্রুপ অফ পিপলকে যদি আপনি দেখেন যে এই অসুস্থতাগুলো নেই, তখন আমরা তাকে স্লিপ ডিসঅর্ডার নিয়ে চিন্তা করি, যে হয়তো বা তার মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং বা এর যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলো আক্রান্ত হতে পারে। তখন আমরা পলিসোমনোগ্রাফি বলে একটা পরীক্ষা আছে, যেটা সারা পৃথিবীতেই একটা অত্যন্ত জনপ্রিয় বা একটা কার্যকরী পদক্ষেপ, যে পলিসোমনোগ্রাফি, ওভারনাইট পলিসোমনোগ্রাফি, এটা স্লিপ থেরাপিও হতে পারে, করে আমরা তখন ডায়াগনোসিসে যাই যে ওনার এই স্লিপ অ্যাপনিয়া আছে কি না। যেটাকে আমরা আগেও বলেছি যে আমরা যখন অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া ইন্ডেক্সটা দেখি এবং ইন্ডেক্সের মাত্রা যখন আপনার 5 পর্যন্ত থাকে তখন আমরা এটাকে নর্মাল ধরি, যখন 5 থেকে 15 পর্যন্ত হয় এটাকে আমরা মাইল্ড ওএসএ বলি, যখন 15 থেকে 30 পর্যন্ত হলো মডারেট ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এবং যখন 30-এর বেশি হয়ে যায় তখন এটাকে আমরা সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া বলি। সো মাইল্ড স্লিপ অ্যাপনিয়া যেটা আপনি 5 থেকে 15 পর্যন্ত, সেক্ষেত্রে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশান অথবা তার ডায়েটারি হ্যাবিট চেঞ্জ অথবা কিছু পজিশনাল থেরাপি, এগুলো দিয়ে আমরা একটা ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসতে পারি। আমরা ট্রিটমেন্ট নিয়ে আরও কথা শুনবো। আমরা একটু পরীক্ষার মধ্যে আবার একটু জানতে চাচ্ছি ডক্টর মাসুদ আপনার কাছে। আমরা শুনেছি যে পলিসোমনোগ্রাফির কথা, তো একদমই নতুন একটি চিকিৎসা পদ্ধতি বা একটি পরীক্ষা, পাশাপাশি দেখা যায় যে এই পরীক্ষাটির জন্য সব জায়গায় ব্যবস্থা নেই। তো এই পরীক্ষাগুলো সাধারণত কোথায় করতে হয় এবং রোগীকে কোথায় পাঠানো উচিত? আপনি আসলে ঠিকই বলেছেন, এটা সম্পূর্ণ নতুন একটি টার্ম আমাদের, বিশেষ করে আমাদের রোগীদের জন্য, কারণ এই রোগটাও একেবারে কমন না। তো এই পরীক্ষাগুলো সাধারণত আমাদের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে সেখানে করা হয়। একই সাথে কিছু প্রাইভেট সেন্টার আছে যেসব জায়গায় করা হয়। সবচেয়ে আনন্দের বিষয় যেটি হচ্ছে হোম স্লিপ স্টাডি বলে একটা শব্দ আছে। আমরা এই পরীক্ষাটি একটি ছোট একটা ডিভাইসের মাধ্যমে বাসায় গিয়েও এই স্লিপ স্টাডিটা, পলিসোমনোগ্রাফিটা করা হচ্ছে এখন। আচ্ছা, ডক্টর দেওয়ান আজমল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা শুনছিলাম যে এটি হাসপাতালেও করা যেতে পারে আবার বাসায়ও করা যেতে পারে, দুইটি পদ্ধতির মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? জি ধন্যবাদ। পদ্ধতির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, কারণ আমরা হসপিটালে যে আমাদের ল্যাব সেট থাকে এটা অনেক আধুনিক এবং এটা দিয়ে আপনি অনেক মাত্রায় এটাকে এক্সপ্লেন করতে পারবেন এবং অনেক ছোট ছোট সমস্যাও এটা দিয়ে নির্ণয় করা সম্ভব। আর যারা হসপিটালে গিয়ে 2 রাত থাকতে চায় না অথবা বাসায় বসেই করতে চায়, তাদের ক্ষেত্রে আমরা যেই ডিভাইসগুলো ইউজ করি এটা দিয়ে আপনার রোগ নির্ণয় সম্ভব, তবে স্পেশাল কিছু ভ্যারিয়েন্টকে এখানে অনেক সময় নির্ণয় করা কঠিন হয়ে যায়। তবে রোগী যদি কমফোর্ট ফিল করে সেক্ষেত্রে আমরা হোমটাই সাজেস্ট করি, হোম পলিসোমনোগ্রাফি সাজেস্ট করি। আর রোগী যদি হসপিটালে গিয়ে করতে চায় সেক্ষেত্রে আরও সুন্দরভাবে, অনেক বেশিভাবে এই রোগটা নির্ণয় করা যায় ল্যাবের যে পলিসোমনোগ্রাফি মেশিন দিয়ে। আচ্ছা, এই পরীক্ষাটি করতে হলে সাধারণত কতক্ষণ থাকতে হয়, এরকম কি কোনো ব্যাপার রয়েছে কিনা?
এটা যখন আমরা ল্যাবে অনেক কখনো কখনো এক রাতেই 2টা পার্ট স্প্লিট করে করা হয়, আবার কখনো 2 রাত্র করা হয়। আর হোম পলিসোনোগ্রাফিটা ইউজুয়ালি 2 রাতেই করা হয়, এবং এটার সময়টা হলো যখন রোগী ঘুমিয়ে পড়বে ওই সময় তাকে কিছু ইনস্ট্রুমেন্ট শরীরে লাগিয়ে দেওয়া হয়। এটা দিয়ে আমরা তখন তার যে অক্সিজেনের মাত্রা, তার পালস রেট, তারপরে তার বিভিন্ন অঙ্গের মুভমেন্ট, যেমন আই মুভমেন্ট, লেগ মুভমেন্ট, অ্যাবডোমিনাল মুভমেন্ট, চেস্টের মুভমেন্ট, এবং তার অক্সিজেন ফল করে কিনা, এবং অনেকগুলো প্যারামিটার দেখা হয়, যেটা থেকে পরবর্তীতে আবার তার রোগটা ডায়াগনোসিস করে দ্বিতীয় রাত্রে ওনার এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে সেই প্রক্রিয়াটা নির্ণয় করা হয়। তো সেক্ষেত্রে 2 নাইট স্লিপ স্টাডির একটু স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, এটা দিয়ে ছোট ছোট সমস্যাগুলো সুন্দরভাবে নির্ণয় করা যায় এবং সমাধান করা সম্ভব। আর 1 নাইটে যেটা করা হয় সেটা আপনার এক রাতের ঘুমের মধ্যেই প্রথম 3 আওয়ার্স তার আমরা পরীক্ষাটা করি, এবং পরের সেকেন্ড পার্ট অফ নাইটে তখন এটা সমাধানের জন্য বা টাইট্রেশন বলা হয়, ওটা করে আমরা তখন রোগ নির্ণয়ের জন্য এগিয়ে যাই। ধন্যবাদ। ডক্টর মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে পরীক্ষার কথা বারবার শুনছি আমরা, পলিসোমনোগ্রাফি, এই পরীক্ষাটিতে অবশ্যই কিছুটা ব্যয় রয়েছে। তো এই ব্যয়টা আমাদের দেশে তো বেশিরভাগ মানুষই অপেক্ষাকৃতভাবে লো সোশিও ইকোনমিক কন্ডিশন বা হচ্ছে একটু গরিব, তো তাদের ক্ষেত্রে কি এটা করা সম্ভব? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা আসলে একটু ব্যয়বহুল একটি পরীক্ষা। তাদের জন্য প্রাইভেট হসপিটালের চেয়ে, বাসায় করার চেয়ে একটু কষ্ট হলেও তাদেরকে অবশ্যই সরকারি হাসপাতাল যেমন জাতীয় পক্ষবিধি ইনস্টিটিউটে এই পরীক্ষাটি করা হয়, অবশ্যই তাদের পক্ষেও সেটা করা পসিবল। সবসময় যে কথাটি আসে যে আমরা যখন রোগটি নির্ণয় করলাম তখন চিকিৎসা পদ্ধতির ব্যাপারটি একটু ডক্টর দেওয়ান আজমল আপনার কাছে জানতে চাই, চিকিৎসা কিভাবে করতে হবে? ধন্যবাদ। যেটা আমি একটু শুরু করেছিলাম, যখন আমরা পলিসোনোগ্রাফি রিপোর্ট থেকে অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্সটা দেখি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, আপ টু 5 যদি হয় অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স, তাহলে আমরা নর্মাল ধরি। 5 to 15 পর্যন্ত হলো মাইল্ড ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আপনি কিছু ম্যানুভার যদি রুগীকে শিখিয়ে দেন, এবং যদি তার লাইফস্টাইল মডিফিকেশন করা যায়, তার ডায়েট হ্যাবিট চেঞ্জ করে দেওয়া যায়, বা তাকে কিছু ওয়েট রিডিউস করে দেওয়া যায়, কিছু ঘুমের সময় কিছু অ্যাডভাইস দিয়ে দেওয়া যায়, পজিশনাল থেরাপি, এইগুলো করে আমরা মাইল্ড স্লিপ অ্যাপনিয়াকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। যেমন আমরা বলি যে আপনি ঘুমের পরিবেশটা সুন্দর রাখবেন, এটা প্রত্যেক রোগীর ক্ষেত্রেই প্রযোজ্য। আর সবসময় একটু আমরা কাত হয়ে শুতে বলি, যে যখনই আপনি চিত হবেন তখনই দেখা গেলো যে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আমাদের শ্বাসনালীকে বন্ধ করে দেয়, এগুলোর একটা পজিটিভ ইফেক্ট তৈরি হয়। সো যখন রোগী কাত হয়ে শুবে তখন তার এই স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনাটা কমে যায়। সেক্ষেত্রে পজিশনাল থেরাপিতে যেটা করা হয় যে উনি রাত্রে যে কাপড়টা পরে ঘুমাবেন সেটার পেছন দিকে একটা ছোট পকেট করে, পকেটে একটা টেনিস বল রেখে দিতে বলি আমরা। তো যখন উনি চিত হবেন, চিত হলে অটোমেটিক একটা চাপ ফিল করবেন, তখন উনি অটোমেটিক নিজেই আবার কাত হয়ে যাবেন। এটা একটা খুব সহজ পদ্ধতি। আর যদি ওনার বেড পার্টনারকে কাউন্সেলিং করা যায় যে আপনি একটু এই ব্যাপারে সহযোগিতা করবেন, হয়তো কেউ যদি টেনিস বল ইউজ করতে সম্মত না হয়, একটা বড় একটা কোলবালিশও ব্যবহার করা যায়, কোলবালিশে আপনি তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেবেন এবং কাত করে দিবেন। এই প্রক্রিয়াগুলো সাথে এবং কিছু ডায়েটারি মডিফিকেশন, যেমন একটু ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল খাওয়া, ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো অ্যাভয়েড করা, অ্যাটলিস্ট কিছু টার্গেট থাকে যে আমি আমার ওজনকে কমিয়ে নিয়ে আসবো, স্থূলতা কমানো, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনি মাইল্ড স্লিপ অ্যাপনিয়াকে আপনি চিকিৎসা দিতে পারবেন। আচ্ছা। আর মডারেট টু সিভিয়ারের ক্ষেত্রে যেখানে আপনার অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্সটা 15 থেকে 30 বা 30-এর ঊর্ধ্বে চলে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে তখন সিপ্যাপ নামের একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, যেটা পলিসোমনোগ্রাফির টেস্টের যে দ্বিতীয় দিনের যে পার্টটা বললাম সেখানে টাইট্রেশনের মাধ্যমে নির্ণয় করা হয় যে এই সিপ্যাপ মেশিন ওনার লাগবে কি না, আর লাগলে সেটা কত প্রেশারে কিভাবে অ্যাডজাস্ট করব। ওই রিপোর্ট ধরে তখন আমরা তাকে সিপ্যাপ মেশিন বা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, যেটা একটা ছোট ডিভাইস এবং একটা নেবুলাইজার মেশিনের মতোই বলতে পারেন, বাট এটার কাজ হলো অলওয়েজ একটা পজিটিভ একটা প্রেশার তৈরি করবে এবং যে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়াটাকে সে প্রতিরোধ করবে। এই সিপ্যাপ মেশিন দিয়ে আমরা ওই পরিমিতভাবে ওই প্রেশার অ্যাডজাস্ট করে দিয়ে তখন আমরা তার চিকিৎসায় এগিয়ে যাই। জি, আমরা এই নিয়ে আরও শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে ঘুম এবং শ্বাসকষ্টের রোগ এই বিষয় নিয়ে। যখন জাতীয় ঘুম দিবসের কথা আসলো তখনই আমরা বুঝতে পারলাম যে ঘুমটি আসলে এতটা প্রয়োজনীয় বিষয়, এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি সেই মেসেজটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ডক্টর আব্দুল্লাল মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই, আমরা শুনছিলাম যে ঘুমের যে সমস্যা সেই সমস্যার সমাধানের একটি উপায়, আমরা একটি মেশিনের কথা শুনছিলাম, সিপ্যাপ মেশিন। তার আগে আমরা শুনছিলাম যে বিভিন্ন ধরনের মানুষের ক্ষেত্রে এটি বেশি হয়। তো সেক্ষেত্রে একটি কথা বারবার উঠে এসেছে, তা হচ্ছে গিয়ে যারা অপেক্ষাকৃতভাবে স্থূল তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়। সেটি কি একমাত্র কারণ, নাকি এর সাথে আরও কোনো কারণ রয়েছে এই ধরনের সমস্যা হওয়ার? জি, অবশ্যই স্থূলতা তো একটি সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পিছনে। এছাড়াও আমাদের যাদের ম্যান্ডিবল বা আমাদের চোয়ালের ডিফর্মিটি আছে, গঠনগত কোনো প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, বা যাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা হতে পারে। এটা বেসিক্যালি হয় কখন? আমাদের শ্বাসতন্ত্র বা শ্বাসনালী এটা সবসময় ওপেন রাখার জন্য কিছু মাসেল সবসময় কাজ করে। এই মাসেলগুলো যখন আমরা ঘুমের সময় এই মাসেলগুলোকে ধরে রাখার যে ক্ষমতাটা, এই মাসেলগুলো কিছুটা রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে আমাদের শ্বাসনালীটা ক্ষেত্র বিশেষে আংশিক এবং কোনো কোনো সময় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েই এই শ্বাস প্রশ্বাসের সমস্যাগুলো তৈরি করে, বাধা সৃষ্টি করে। তো এই সমস্যাটি কি রাতের বেলায় বেশি হচ্ছে, নাকি দিনের বেলাও হতে পারে? দিনের বেলাও যে আপনি, এটা হয় হচ্ছে ঘুমের সময়, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের সমস্ত বডি ঘুমের একটা ইয়ে হচ্ছে, আমাদের বডি রিল্যাক্স হয়ে যায় এবং মাংসপেশিগুলো রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে কিছুটা ফল ব্যাক হয়। একই সাথে আপনার আমাদের যেই টিস্যুগুলো আছে মুখের ভিতরে বা জিহ্বার পিছনে, সফট প্যালেটের ওখানে কিছু চর্বি জমে গিয়েও এই শ্বাস প্রশ্বাসের শ্বাসনালীকে আংশিক বা পরিপূর্ণভাবে বন্ধ করে দিতে পারে যখন আমরা ঘুমের সময়। আচ্ছা, ধন্যবাদ। ডক্টর দেওয়ান আজমাল, আপনার কাছে একটু জানতে চাই, এই রোগগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা, আবার যখন নাক কান গলা বিশেষজ্ঞর কাছে যাওয়া হচ্ছে তারা আবার কিছু কিছু অপারেশনের কথাও বলে। তো অপারেশন যদি করতেই হয় সেটা কাদের ক্ষেত্রে করতে হয়, এবং সেটি পরিমাণটি কীরকম হতে পারে, কত পার্সেন্টেজ লোকের ক্ষেত্রে? ধন্যবাদ। ইনফ্যাক্ট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যে চিকিৎসাটা, এটা কিন্তু আপনি যদি 2000 সালের আগে যান তখন দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতেই ইএনটি বা ফেশিও ম্যাক্সিউলার সার্জন যারা, তারা কিছু অপারেশন করতেন, যেখানে আপনার ফ্যারিংসকের যে অ্যাবনর্মাল টিস্যুগুলো আছে, ল্যারিংসের উপরের যে সফট টিস্যুগুলো আছে বা ইভুলা, এই রিজিয়ন একটা সার্জারি করে ওনারা এয়ারওয়েটা যাতে ওপেন থাকে এবং যাতে এই সমস্ত টিস্যুগুলো দিয়ে বা টাঙের ফল ব্রেক দিয়ে বন্ধ না হয়, তখন একটা জটিল সার্জারি প্রচলিত ছিল। বাট 2000 পরবর্তীতে যখন নাকি সিপ্যাপ মেশিন চলে আসলো, তখন এই সার্জারিকে আর একেবারে এনকারেজ করা হয় না। রাদার আমরা একটা ডিভাইস দিয়ে, সিপ্যাপ বা বাইপ্যাপ এই ধরনের মেশিন দিয়ে তখন আমরা চিকিৎসাটায় বেশি আগ্রহী, এবং বেশি আগ্রহী ঠিক না, এখন সারা পৃথিবীতে এটাই একমাত্র চিকিৎসার পদ্ধতি হিসেবে নিহিত হচ্ছে এবং এটা ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ। ডক্টর মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে মেশিনের কথা শুনলাম, এই মেশিনের পাশাপাশি অনেক সময় আমরা দেখি, অনলাইনে দেখি, আমরা দেখি বিভিন্ন পত্রিকার মধ্যে আসছে যে নাকের মধ্যে একটা অনেকটা ক্লিপের মতো একটা জিনিস দিয়ে এই সমস্যা নাকি সমাধান করা সম্ভব। কথাটি কতটুকু সত্য? আসলে নাকের মধ্যে ক্লিপ দিয়ে এই সমস্যাটার সমাধান আসলে সম্পূর্ণরূপে হয় না। এটা শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়াটা প্রিভেন্ট করতে হবে। যে সিপ্যাপ মেশিনটা আছে, এই সিপ্যাপ মেশিনের কাজই হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রেশারের মাধ্যমে শ্বাসনালীতে বাতাসটাকে ঢোকানো, এবং এই কন্টিনিউয়াস প্রেশারের কারণেই কিন্তু আমাদের শ্বাসনালীটা ওপেন থাকে। এখানে নাকের মধ্যে যে ডিভাইস ঢোকানো, এর কোনো ফাংশন আসলে আমরা দেখি না। জি, ধন্যবাদ। ডক্টর দেওয়ান আজমাল, আপনার কাছে আর একটু জানতে চাই, এই নাকের ডিভাইস যদিও না থাকে, তাহলে বলা হয় যে এই ডিভাইসটি নাক ডাকা প্রতিরোধ করছে। নাক ডাকায় কি একমাত্র লক্ষণ থাকে কিনা এই ধরনের শ্বাসকষ্টের রোগীর ক্ষেত্রে? ধন্যবাদ। আপনি যে ডিভাইসের কথা বলেছেন, এটা প্রায় আরও বছর 10 আগেও ঢাকায় বা বাংলাদেশে আমরা দেখেছি। এটার বেসিক মেকানিজমটা হলো নাক ডাকার কারণে যে সাউন্ডটা তৈরি হয়, শব্দটা তৈরি হয়, সেই শব্দ হওয়াটাকে ওরা প্রিভেন্ট করতে পারে। বাট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যে বেসিক মেকানিজম, যে সফট টিস্যু দিয়ে এবং টাঙের ফল ব্যাক হয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়া,
আংশিক বা পরিপূর্ণভাবে, এটাকে কোনোভাবেই ওই ডিভাইস দিয়ে বন্ধ করা সম্ভব না। এটা একেবারেই একটা মিথ বা আপনি কুসংস্কার টাইপের বলতে পারেন। কিন্তু আমাদের দেশে তো এখনো বলবো যে আমরা এখনো যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকছি তখনই দেখছি যে সমাধান হয়ে যাচ্ছে একদম রাতের আধারেই। আর সমাধানটি কি আসলে এত সহজ কিনা সেই ব্যাপারটি একটু জানতে চাচ্ছিলাম আমাদের দর্শকের উদ্দেশ্যে। সিপ্যাপ মেশিনের কথায় চলে আসি। মেশিনটির নামটি এখনো আমাদের দর্শকের কাছে অচেনা, দেখতেও হয়তো অচেনা। তো এই মেশিনটি কোথায় পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে ব্যয়টি কীরকম হতে পারে? ধন্যবাদ। সিপ্যাপ তার নামের মধ্যে এটার ডেসক্রিপশনটা রয়েছে যে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। ঘুমের মধ্যে বিভিন্ন কারণে যেগুলো আমরা আলোচনা করেছি, যে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়া, এবং এটাকে প্রিভেন্ট করার জন্য একটা ডিভাইস, যেটা আমরা মুখে মাস্ক একটা পার্ট থাকে, এই মাস্ক লাগিয়ে যখন মেশিনকে অন করে দেওয়া হয়, এবং কী মাত্রা এটা ইউজ করব সেটা আমরা আগের পলিসোনোগ্রাফির রিপোর্ট থেকে আমরা জেনে নেই। তখন যখন এটা আপনার ঘুমের মধ্যে একটা পজিটিভ এয়ারওয়ে প্রেশার দিতে থাকে, তখন আমাদের শ্বাসনালীটা খোলা থাকে। দিস ইজ সিপ্যাপ, খুব সংক্ষেপে বললে। তো এটা বিভিন্ন ধরনের দামের রয়েছে, বিভিন্ন দেশের উৎপাদন দেশের রয়েছে। তো আমাদের দেশে যদি আপনি একটু সহজভাবে পেতে চান, তবে চায়নার যে মেশিনগুলো আছে মোটা অ্যাভারেজ ভালো কোম্পানির, এগুলো আপনি 60,000 to 65,000 টাকা হলে পেয়ে যাবেন। আর যদি আরেকটু কমের মধ্যে আসেন, বিখ্যাত কোম্পানি না হলে আপনি 45 থেকে 50,000-এর মধ্যে পাওয়া যায়। এর নিচে পাওয়া যায় বলে আমার জানা নেই। আর আপনি যদি জার্মানির মেশিন নিতে চান বা ইউএসএর মেশিন নিতে চান, সেক্ষেত্রে আপনি 2 লাখ বা 2.5 লাখ টাকারও মেশিন আছে। তবে এটা অনেক ক্ষেত্রে আবার ডিভাইসের যে পার্টটা আমরা মুখে ইউজ করি সেইটার উপরে অনেকখানি নির্ভর করে। অনেকেই মুখে বড় একটা মাস্ক লাগিয়ে ঘুমোতে চান না, সেই ক্ষেত্রে ওনার একটা নেজাল পিলো আছে, পিলো দিয়েও এটাকে মেশিনটা ইউজ করা যায়, সেক্ষেত্রে দাম অনেক বেশি পড়ে যায়। আচ্ছা, ডক্টর মাসুদ, আপনার কাছে জানতে চাই, এই যে ডিভাইসের মাধ্যমে রোগটির চিকিৎসা করা হবে, এই কথাটি শুনলেই কিন্তু অনেকে বলে ঠিক আছে করব, কিন্তু করাটা হয় না। তাদের ধারণা হচ্ছে বা তারা অনেকে বলেই এই কথা যে এখন তো আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি তো ঘুমাতে পারছি বা হয়তো সাময়িক সময় পারছি না, তাহলে কেন এই ডিভাইসটি ব্যবহার করবে? তাকে পরবর্তীতে কি এটি কোনো রোগ থেকে তাকে মুক্তি দিতে পারে, নাকি এটি করলে কোনো ধরনের তার উপকার হতে পারে ভবিষ্যতের দীর্ঘদিনের জন্য? এই ব্যাপারটি একটু জানতে চাই। হ্যাঁ, এটি অবশ্যই একটি রোগ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগের ফলে আমাদের শ্বাসনালীতে বাতাসের পরিমাণ যেভাবে কম ঢুকে, একই সাথে অক্সিজেনও কম ঢুকছে। অক্সিজেনের অভাবে আমাদের শ্বাসনালীতে ইনফ্লামেশন বা ইনফেকশনের মাত্রা বেড়ে যাচ্ছে এবং আমাদের শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে ভবিষ্যতে একটি শ্বাসতন্ত্রের যেই রোগ সেইগুলো প্রবণতা বেড়ে যাচ্ছে। একই সাথে সেখান থেকে আমাদের কার্ডিয়াক ডিজিজ, যেমন পালমোনারি হাইপারটেনশন, এইসব ধরনের ডিজিজও হওয়ার সম্ভাবনা থেকে যায়, যার কারণে এই চিকিৎসাটি অত্যন্ত জরুরি। পেশেন্ট ইনিশিয়াল স্টেজে শুধু তার ঘুমের ডিস্টার্ব ছাড়া অনেক কিছু আর কোনো সিমটম উনি বুঝেন না, কিন্তু ইন লং রানে দেখা যায় যে পেশেন্টের এই ধরনের শ্বাসকষ্টের ঝুঁকি এবং ভবিষ্যতে অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আসলে এটা চিকিৎসা হওয়া প্রয়োজন। আমরা চিকিৎসার কথা যেমন শুনছি যে ডিভাইসের মাধ্যমে, ডক্টর দেওয়ান আজমল আপনার কাছে একটু জানতে চাই যে পাশাপাশি কোনো ঔষধ আছে? কারণ আমাদের দেশের মানুষ কিন্তু এখনো ঔষধ খেতে পছন্দ করে এবং তারা ভাবে যে ঔষধের মাধ্যমে যতদিন সম্ভব এটিকে চিকিৎসার মধ্যে রেখে দেব। ধন্যবাদ। এটা খুবই একটা বাস্তব প্রশ্ন করেছেন আপনি। যেহেতু আমরা যারা স্লিপ নিয়ে স্টাডি করি, আমরা যখন পেশেন্টের কমপ্লেইন শুনে মনে করি যে তার স্লিপ স্টাডি করতে হবে, পলিসোনোগ্রাফি করে নিয়ে আসে, এবং যখন মডারেট টু সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস হয়, যখনই আমরা সিপ্যাপ মেশিনের কথা বলি, তখন কিন্তু রোগীর একটাই প্রশ্ন থাকে, স্যার কোনো একটা ওষুধ দিয়ে কি এটা সমাধান করা যায়? কিন্তু দুঃখের বিষয় হলো, যেহেতু ব্যাপারটা একটা মেকানিক্যাল, কিছু ঘটনার কারণে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, যতক্ষণ আপনি এটাকে বন্ধ করতে না পারবেন ততক্ষণ কিন্তু এটা সমাধান হবে না। সেক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য যাদের মডারেট টু সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া আছে, অবশ্যই তাকে সিপ্যাপ অথবা যদি কনকমিটেন্ট সিওপিডি থাকে, বা যদি ওবেসিটি হাইপারভেন্টিলেশন সিনড্রোম বা পিকুইকিয়ান সিনড্রোম, যেখানে রুগী স্লিপ অ্যাপনিয়ার সাথে সাথে তার কার্বন ডাইঅক্সাইড শরীরে রিটেন হয়ে যাচ্ছে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর দিকে এগিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা সিপ্যাপের জায়গায় বাইপ্যাপও ইউজ করি। বাইপ্যাপটা হলো একই ধরনের মেশিন, বাট যেটা ইনহেলেশন এবং মানে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন উভয় স্টেজেই এটা প্রেশার তৈরি করে, এবং এই ক্ষেত্রে তার কার্বন ডাইঅক্সাইডটা বেরো আসা সহজ হয়।
তো সত্যিকার সমাধান বলতে গেলে আইদার রুগীকে সিপ্যাপ অথবা ব্যাপঅ্যাপ ইউজ করতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। অথবা যদি আমরা তার লাইফস্টাইল মডিফিকেশান, কিছু ওয়েট কমিয়ে দেয়া, খাদ্যের অভ্যাসে পরিবর্তন, পজিশনাল থেরাপি বা স্লিপ হাইজিন মেনটেন করা, এগুলো দিয়ে একটা আপাতত চিকিৎসা শুরু করতে পারি। বাট সঠিক সমাধানে যেতে হলে আপনাকে সিপ্যাপ অথবা ব্যাপঅ্যাপ ইউজ করতেই হবে। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আমাদের আবার একটু বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আজকে অনুষ্ঠানে আমরা কথা বলছি ঘুম এবং শ্বাসকষ্টের রোগ। আমরা ঘুমের কারণে শ্বাসকষ্টের যে বিভিন্ন সমস্যা হয় সেগুলি একটু একটু করে জানছি, তার চিকিৎসা পদ্ধতিও জানছি। বারবার একটি কথা চলে আসছে, তা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। ঘুমের ক্ষেত্রে আবার লাইফস্টাইল মডিফিকেশন বলতে কি বোঝায়, সেই বিষয়টি একটু মাসুদ সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা ছোটবেলায় একটি কথা সবাই শিখেছি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ঘুমের ক্ষেত্রে অবশ্যই একটি নিয়মতান্ত্রিক জীবনযাপন আপনাকে অবশ্যই প্রয়োজন। ঘুম এমন একটি জিনিস যা আমাদের মানসিক, শারীরিক এবং সামাজিক এর ওয়েলবিংটাকে মেনটেন করে। ঘুমের জন্য অবশ্যই একটি সুন্দর পরিবেশের প্রয়োজন আছে এবং শব্দযুক্ত জায়গায় বা অতিরিক্ত আলোর মধ্যে আসলে ঘুমানো সম্ভব না। সেজন্য আপনাকে একটি কাম অ্যান্ড কোয়াইট রুমেই ঘুমাতে হবে এবং ঘুমের আগে কিছু জিনিস অবশ্যই পরিহার করতে হবে, যেমন ধূমপান, অ্যালকোহল নেওয়া, এগুলো ঘুমের আগে পরিহার করতে হবে। একই সাথে আমাদের রিসেন্টকালে যেটা হচ্ছে, আমরা সবাই ইলেকট্রনিক ডিভাইসে খুব বেশি ব্যস্ত থাকি। ঘুম আসুক আর না আসুক, আমরা ঘুমাতে গেলে প্রথম কিছু সময় আমরা ইলেকট্রিক ডিভাইসে আমরা চোখ রাখি। এই ডিভাইসগুলো থেকে যেই ব্লু রেটা আসে সেটা আমাদের ব্রেনকে অনেক বেশি এক্সাইটেড করে রাখে, যার কারণে আমাদের ঘুমের প্রবলেম হয়। সেক্ষেত্রে অবশ্যই এই ঘুমের আগে এই ইলেকট্রনিক ডিভাইস দেখা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে ঘুমের আগে, ঘুমের 1 থেকে 2 ঘন্টা আগে ভারী খাবার দাবার এগুলো পরিহার করতে হবে। ঘুমের বেশ কিছু আগেই খাবার দাবার, রাতের খাবার শেষ করে ফেলতে হবে। কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমরা মেডিটেশন খুব ভালো কাজ করে। মেডিটেশন আমাদের মন এবং দেহ দুটোকেই প্রশান্তি দেয়, যার কারণে ঘুমের আগে যদি মেডিটেশন করা যায় সেটাও খুব ভালো ঘুমের জন্য কাজ করে। তো ঘুমের বিভিন্ন ধরনের নিয়ম শুনলাম। এবার ডক্টর দেওয়ানাজিবুল, আপনার কাছে একটু জানতে চাই, খাবারের বিষয়টি কি রয়েছে, যে খাবারের মাধ্যমে তা ঘুমটাকেও ঠিক করতে পারবে, শ্বাসকষ্টের রোগও ঠিক করতে পারবে? ধন্যবাদ। আসলে সংক্ষিপ্ত আলোচনায় বলা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের প্রত্যেকটা শরীরের সিস্টেমের মধ্যে কিছু চেঞ্জ আসে। যেমন আমাদের হার্টের রেট কমে যায়, আমাদের কার্ডিয়াক আউটপুট, হার্ট যে পাম্প করছে সেটা কমে যায়, আমাদের কিডনিতে যে রেনাল ব্লাড ফ্লো আছে সেটা কমে যায়, ইউরিনারি ফরমেশনটা কমে যায়। যে ডাক্তার মাসুদ বলেন যে ঘুমের একটা প্যারাসিম্পেথেটিক সিস্টেম, মানে আমরা একদম রিল্যাক্স কন্ডিশনে ঘুমাই। স্বভাবতই আমাদের স্টমাক এবং যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটা আছে, এটার যে মুভমেন্ট এটাও কিন্তু কমে যায়। সো আমরা যদি ঘুমের আগে খুব ভারী খাবার খাই বা অতিমাত্রায় খাবার খাই এবং সাথে সাথে ঘুমোতে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রক্রিয়াগুলোর কারণে পাকস্থলী এবং জিআই ট্র্যাক্টের যে এনজাইমের সিক্রেশন কমে যাওয়ার কারণে এটা হজমে অসুবিধা হবে। এবং আমরা যেটা বলি জিইআরডির মতো কিছু ফিচার তৈরি হবে, মানে বারবার হয়তো তার ঢেকুর আসবে, ব্লোটিং হবে, বেলচিং হবে। একটা পরিপূর্ণ ঘুমের জন্য যেই বিষয়টা সহায়ক সেটা হবে না। সো এই জন্য আমাদের দর্শকদের কাছে একটা মেসেজ যে আপনারা ঘুমের আগে আপনারা যদি খুব রিচ ফুডে অভ্যস্ত হন, সেটা সকালে বা দুপুরে খাবেন। অবশ্যই রাতে রিচ ফুড অ্যাভয়েড করবেন এবং মিনিমাম ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে আপনি ডিনার শেষ করবেন এবং খাবার পরে খুব বেশি মাত্রায় পানি খাবেন না এবং কিছু সময় হাঁটাহাঁটি করেন, আপনি টিভি দেখেন বা আপনি পত্রিকা পড়েন, এই হাঁটাহাঁটি করার 2 ঘন্টা পরে আপনি বিছানায় ঘুমোতে যাবেন। এবং আর বাকি যে হাইজিনগুলোর কথা ডাক্তার মাসুদ বলেছে, যে একটা কাম অ্যান্ড কোয়াইট রুমে ঘুমানো, অতিমাত্রায় শব্দ থেকে দূরে থাকা, অথবা ডিভাইস থেকে দূরে থাকা, অথবা টি কফি অ্যালকোহলকে অ্যাভয়েড করা, অথবা ঘুমের আগে মানে খুব স্ট্রেনাস এক্সারসাইজ, এগুলো আমরা পরিহার করে যদি একটা মন স্থির করে ঘুমাতে যেতে পারি, তাহলে অবশ্যই একটা পরিপূর্ণ ঘুম আমাদের জন্য সহায়ক হবে। ধন্যবাদ। ঘুমের ক্ষেত্রে যাদের শ্বাসকষ্টের রোগ হয়, শুধুমাত্র স্লিপ অ্যাপনিয়া নয়, অন্য শ্বাসকষ্টের রোগের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের ভূমিকা কি হতে পারে?
শুধুমাত্র স্লিপ অ্যাপনিয়াতে যে অক্সিজেনের সিচুয়েশন হয় ওইটা যখন আমরা সিপ্যাপ মেশিনে অভ্যস্ত হই বা রুগীকে অভ্যস্ত করাতে পারি তখন সেই রিকভারিটা হয়ে যায়। বাট যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সাথে আপনার সিওপিডি অথবা ডিপিএলডি বা ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা এই রিলেটেড যদি অসুস্থতা থাকে যেখানে ওই রোগগুলোর কারণে অক্সিজেন ফল করে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা আগেও বলেছি যে লং টার্ম অক্সিজেন থেরাপি 1 লিটার বা 2 লিটার করে ঘুমের সময় অক্সিজেন চলতে থাকবে, সাথে সাথে উনি ঘুমিয়েও পড়বেন। এটা অত্যন্ত একটা সহযোগী কম্বিনেশন। এটা দ্বারা ওনার ঘুমটাও ভালো হবে এবং ওনার অসুস্থতার অংশ হিসেবে যে চিকিৎসাটা সেটাও উনি পরিপূর্ণভাবে অ্যাভেল করতে পারবেন। জি, ধন্যবাদ ডক্টর মাসুদ। আপনার কাছে একটু জানতে চাই, ঘুমের সমস্যার কারণে অনেকে কিন্তু স্লিপিং পিল বা বিভিন্ন ধরনের ঘুম আনার জন্য ওষুধ গ্রহণ করে, এটি কি সহায়ক ভূমিকা পালন করতে পারে? হ্যাঁ, অবশ্যই ঘুম আনার ক্ষেত্রে কিছু মেডিসিন তো অবশ্যই আছে, স্লিপিং পিল আছে, তবে এসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো ব্যবহার করা উচিত। কারণ আমরা সাধারণত রোগীরা না বুঝেই বিভিন্ন ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে আসি। যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আমাদের দেহে মেলাটোনিনের ঘাটতি হয়। মেলাটোনিন ঘুমের জন্য খুবই সহায়ক, যেটার সাইড ইফেক্ট কিছুটা হলেও কম অন্যান্য ওষুধের তুলনায়। সেসব ক্ষেত্রে এই ওষুধগুলো ভালো কার্যকরী এবং এই জন্যই এই ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করা উচিত। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার মাধ্যমে আস্তে আস্তে। তো জানতে চাই যে এই যে ঘুম ও শ্বাসকষ্টের সমস্যা, এটি দীর্ঘমেয়াদী সমাধানের উপায় কি? যেহেতু দুটো সম্পূর্ণ আলাদা এন্টিটি, সো যারা শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে ভুগছেন, অ্যাজমা, সিওপিডি অথবা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ অথবা ডিপিএলডি, সো ওনাকে সাথে আবার কনকমিনেন্ট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াও আছে, তাকে 2 লাইন থেকে পরিপূর্ণ চিকিৎসা অ্যাভেল করতে হবে। হ্যাঁ, ফুসফুসের শ্বাসতন্ত্রের রোগের যেমন চিকিৎসা পরিপূর্ণভাবে নিতে হবে, একই সাথে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য যদি ওনার সিপ্যাপ অথবা বাইপ্যাপ প্রয়োজন হয় তাহলে এটাকে অ্যাভেল করতে হবে। যদি প্রয়োজন হয় লং টার্ম অক্সিজেন থেরাপি এটাও অ্যাভেল করতে হবে। এই সমন্বিত চিকিৎসার মাধ্যমেই আমরা আমাদের শ্বাসকষ্টের রোগীদের যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। চলে যাচ্ছি ডক্টর মাসুদ আপনার কাছে। আমরা শুনছি যে যোগ ব্যায়াম এখানে ঘুমের ক্ষেত্রে সাহায্য করে, আবার অনেকেই বলে যে রাতের বেলা ব্যায়াম করাটা ঠিক নয়। আসলে কোনটি সঠিক? রাতের বেলা কি করণীয়? মেডিটেশন আর একটু আগে আজমল স্যার বললেন যে ঘুমের আগে স্টার্নাস এক্সারসাইজ মানে খুব হেভি এক্সারসাইজ অবশ্যই করা উচিত না। মেডিটেশন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈহিক এবং মানসিক প্রশান্তির জন্য। আরেকটা জিনিস আছে, কিছু গবেষণায় দেখা গেছে মেডিটেশনের কারণে আমাদের দেশে, আমি যেটা বললাম যে মেলাটোনিন ঘুমের জন্য একটি হরমোন হিসেবে, ভালো হরমোন হিসেবে কাজ করে, ঠিক মেডিটেশনের মাধ্যমে আমাদের দেহে এই মেলাটোনিনটা অনেক বেশি সিক্রেশন হয়, যেটা আমাদের ঘুমের জন্য খুব উপকারী। এবং আরেকটা জিনিস, যেটা মেডিটেশন হোক আর এক্সারসাইজ হোক, ইমিডিয়েট ঘুমের আগে কোনোটাই আসলে করা উচিত না। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, ঘুম এবং শ্বাসকষ্টের রোগ, সেই বিষয় নিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো শুনে নিতে চাই। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা যেহেতু বিশ্ব ঘুম দিবসের সামনে রেখে কথা বলছি, সো ঘুমের যখন আমরা কেউ ঘুম পরিপূর্ণ ঘুম বা রিফ্রেশিং স্লিপ হচ্ছে না বলে মনে করি, অবশ্যই আমাদের চিকিৎসকের শরণাপন্ন হব। তো চিকিৎসকের কাছে যাওয়ার আগে যে লক্ষণগুলোর প্রতি আমরা খেয়াল রাখতে পারি, যে আমার সারাদিন একটু সকালে ঘুম থেকে ঘোরার পরে ঝিমানো, ঝিমঝিম ভাব, একটু মাথা ব্যথা অথবা কর্মক্ষেত্রে ঝিমিয়ে পড়া, এই সমস্যাগুলোকে যদি আমরা আলোকপাত করতে পারি তখনই বোঝা যাবে যে তাহলে হয়তোবা আমি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ভুগছি এবং এটা চিকিৎসার জন্য আমাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর একই সাথে যাদের শ্বাসের রোগে আছে, যেটা আমি আগেও বলেছি, যখন আপনি শ্বাসের রোগগুলোকে পরিপূর্ণ চিকিৎসার আওতায় নিয়ে আসবেন, সাথে স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা করবেন, তখন দুটাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে ঘুমানোর অভ্যাস পালন করুন। আল্লাহ হাফেজ।